জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না, আলী বাকেরির হুঁশিয়ারি। অপরদিকে বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। এদিকে ইসরায়েলিদের দাবি সত্ত্বেও যুদ্ধবিরতিতে সম্মতি নেই নেতানিয়াহুর। জানাবো যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া মিলে এশীয় ন্যাটো গড়তে চাইছে, দাবি উত্তর কোরিয়ার। আরও থাকবে আগ্রাসনের পর মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। সবশেষে জানিয়ে দিব পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ওয়াশিংটনের নেই। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না, আলী বাকেরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেন, ইরানের রাসায়নিক হামলার হোতা, সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সময় গড়ালেও কেউ রেহাই পাবে না। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শারদাশত শহরে রাসায়নিক বোমা হামলার 37তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পার্স টুডে জানিয়েছে, 1987 সালের 28 জুনে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকার ইরানের পশ্চিম আজারবাইজানের শারদাশত শহরের 4টি জনাকীর্ণ স্থানে রাসায়নিক বোমা হামলা চালায়। ওই হামলায় 119 বেসামরিক ইরানি শহীদ হয় এবং 8,000-এর বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তার বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডস সরকারের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থনের পাশাপাশি কিছু কোম্পানির আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পেরেছিল। রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অধিকার রক্ষায় ইরান আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করলেও এই দেশগুলো তাতে বাধা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আদালতের উচিত অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং রাসায়নিক হামলার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করা, যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। তিনি তার বিবৃতিতে আরও বলেন যে দেশগুলো শারদাশতের নির্যাতিত নারী ও শিশু সহ ইরানিদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরি ও ব্যবহারে সাদ্দামকে সম্পূর্ণভাবে সহায়তা ও সমর্থন করেছিল। তারাই আজ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সম্পূর্ণ সমর্থক এবং সরাসরি অংশীদার। ওই দেশগুলোই রাসায়নিক অস্ত্রের শিকার ব্যক্তিদের চিকিৎসার জন্য ওষুধ আনতে ইরানকে বাধা দেয়। তাই শুধু নয়, গাজার জনগণকে খাদ্য ও ওষুধ সরবরাহে বাধাদানকারী এবং অনাহারকে যুদ্ধের একটি কৌশল হিসেবে ব্যবহারকারী ইসরায়েলকে তারাই প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। আলী বাকেরি কানি জোর দিয়ে বলেন, ইরান সবসময় রাসায়নিক অস্ত্রের বিরোধী, কারণ দেশটি সমসাময়িক ইতিহাসে এ ধরনের অস্ত্রের ব্যবহারের সবচেয়ে বড় শিকার। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র রাসায়নিক অস্ত্র কনভেনশনের লক্ষ্য অর্জনকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার দিকে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। 2004 সালের এপ্রিল তেহরানের একটি আদালত রায় দেয় যে মার্কিন সরকার সাদ্দামকে সহযোগিতা করার কারণে তারাও রাসায়নিক হামলার জন্য দায়ী। এ কারণে ক্ষতিগ্রস্তদের $600 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে মার্কিন সরকারের প্রতি নির্দেশ দেয় আদালতটি। বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। ইহুদিবাদী ইসরায়েলের কিছু যুদ্ধ বিমান লেবাননের রাজধানী বৈরুতের আকাশে হামলা চালানোর মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে। তেল আবিব যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন এ খবর পাওয়া গেল। টেলিগ্রাম ভিত্তিক ফিলিস্তিনি নিউজ চ্যানেল রেসিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক বা RNN জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রবিবার ভোরে বৈরুতের আকাশে টহল দিয়েছে। এটি বলেছে, এ সময় ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো প্রচন্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন অগ্নিবোমা নিক্ষেপ করে, বৈরুতের অধিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে। বৈরুতের আকাশে এমন সময় এ ঘটনা ঘটল যখন 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পাশাপাশি দক্ষিণ লেবাননেও আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে রকেট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয়। এর ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে তেল আবিব। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী সরকার লেবাননকে আরেকটি গাজায় পরিণত করার হুমকি দিয়েছে।
ইসরায়েলিদের দাবি সত্ত্বেও যুদ্ধবিরতিতে সম্মতি নেই নেতানিয়াহুর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় প্রায় ৩৮,০০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কাছেও জিম্মি রয়েছেন অন্তত ২৫০ জন ইসরায়েলি। এমন অবস্থায় যুদ্ধবিরতির জন্য একাধিক দেশ চেষ্টা চালিয়ে আসছে। এছাড়া যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের কাছে থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভ করছেন সে দেশের হাজারো জনগণ। কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামাস পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো চুক্তিতে আসতে সম্মত না। খবর আল জাজিরার। এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তবে গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচকভাবে সাড়া দিতে এখনও প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া মিলে এশীয় ন্যাটো গড়তে চাইছে, দাবি উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্পর্ককে ন্যাটোর এশীয় ভার্সন হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে 3 দেশের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রোববার 30 জুন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA প্রকাশিত উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের বিবৃতি। খবর রয়টার্স। এমন পদক্ষেপ অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে বলে দাবি দেশটির। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন সামরিক তৎপরতা মেনে নেবে না পিয়ংইয়ং। বৃহস্পতিবার অঞ্চলটির সমুদ্র সীমায় বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। ফ্রিডম এজ নামে মহড়ায় অংশ নিয়েছে 3 দেশের অত্যাধুনিক নেভি ডেস্ট্রয়ার ও ফাইটার জেট। যোগ দিয়েছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থিওডোর রুজভেল্ট। মিসাইল, সাবমেরিন ও বিমান হামলা ঠেকানোর কৌশল ঝালাই করছে 3 দেশের সেনারা। উল্লেখ্য, সামরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে 2022 সালে দেশ 3টি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছিল। তখনও একই বক্তব্য দিয়েছিল পিয়ংইয়ং। বলেছিল, তাদের কর্মকাণ্ড ন্যাটোর এশীয় একটি রূপরেখাকেই নির্দেশ করছে। আগ্রাসনের পর মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত মিশরে আশ্রয় নিয়েছে 1,15,000 ফিলিস্তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনিরা বেশিরভাগই ইসরায়েলি হামলায় গুরুতরভাবে আহত। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছিল মিশরে। বিদেশি দূতাবাস এছাড়াও মিশরের বিভিন্ন স্থানীয় ট্রাভেল এজেন্সির মাধ্যমেও দেশটিতে আশ্রয় নিয়েছেন বহু ফিলিস্তিনি। এসব এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন বাস্তুচ্যুতরা। প্রতিবেদনে আরও বলা হয়, অংশগ্রহণকারী ফিলিস্তিনিরা দুর্বিষহ দিন পার করছেন মিশরে। তাদের কোনো পরিচয়পত্র না থাকায় অন্যত্র যাওয়ার সুযোগও নেই। প্রসঙ্গত, গত বছর অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনির সংখ্যা 15 লাখেরও বেশি। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ওয়াশিংটনের নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি একটি প্রস্তাব পাশ করেছে। এর কয়েক ঘন্টা পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ওয়াশিংটন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। পার্স টুডে জানিয়েছে, পাকিস্তানের সংসদ সদস্যরা মার্কিন প্রতিনিধি পরিষদের দাবিকে ভিত্তিহীন অভিহিত করে ওয়াশিংটনকে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিতে বলেছেন। গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিতে পাকিস্তানের নির্বাচনে কথিত অনিয়মের বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় গত বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেছেন, পাকিস্তান গঠনমূলক আলোচনা এবং সংশ্লিষ্টতায় বিশ্বাস করে, তবে এই জাতীয় সিদ্ধান্তগুলো গঠনমূলক বা উদ্দেশ্যমূলক নয়। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এই বিশেষ প্রস্তাবের সময় এবং প্রেক্ষাপট আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতিশীলতার সাথে ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় এবং পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত অসম্পূর্ণ বোঝাপড়া থেকে উদ্ভূত হয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ মার্কিন প্রতিনিধি পরিষদের অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমেরিকার নেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে গাজায় চলমান যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করার পাশাপাশি অতীতে বিদেশি সরকারগুলোকে ক্ষমতা থেকে অপসারণে জড়িত থাকা মার্কিন ট্র্যাক রেকর্ড নিয়েও প্রশ্ন তোলেন।